টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং লাইসেন্সিং পলিসি 2025 এই আইনটা আজকে উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। এই আইনের তিনটা বিষয় আমি উল্লেখ করব। পলিসি এটা নীতিমালা পাস হয়েছে। এই নীতিমালার তিনটা প্রধানতম বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হচ্ছে এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। একই সাথে এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করে তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। আর তৃতীয়ত এই আইনের মাধ্যমে এই নীতিমালার মাধ্যমে প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে আমাদের নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। তো প্রথম বিষয়টা যদি আমি ব্যাখ্যা করি, বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি নামে পরিচিত আমাদের যে রেগুলেটরি নিয়ন্ত্রণ সংস্থা আছে, এই সংস্থার 26 ধরনের লাইসেন্স আছে এবং এই 26 ধরনের লাইসেন্সের মাধ্যমে প্রায় 2999টি প্রতিষ্ঠানকে কিংবা ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ অতিমাত্রায় মধ্যস্বত্বভোগী তৈরি করার জন্য বিগত যে পলিসি আইএলডিটিএস পলিসি আছে সেই পলিসিকে অপব্যবহার করে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এই বিশৃঙ্খলার মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে বিটিআরসির পক্ষে এই লাইসেন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, তাদেরকে মনিটরিং করা এবং একই সাথে মানসম্পন্ন সেবাদান কাজটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল। আমরা যেটা করেছি যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছি। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যে টেলিযোগাযোগ সেবা যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদ বাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা এটা ব্যবসা বান্ধব। সেটা কিভাবে? ধরুন আগের লাইসেন্সিং ব্যবস্থায় যারা আইটিসি কিংবা আইআইজি বা আইজিডব্লিউ পর্যায়ে কাজ করতো তারা এখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করবে। অর্থাৎ সেখানে যারা আইটিসি করতো তারা এখন আইআইজি করতে পারবে, আইআইজি যারা করতো তারা আইটিসি করতে পারবে, যারা আইজিডব্লিউ করতো তারাও এই সবগুলো সেবা দিতে পারবে। অর্থাৎ আমরা এই ক্যাটাগরিটাকে বড় করে সেখানে প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি করছি। একইভাবে দ্বিতীয় স্তরে আমরা একটা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার লেয়ার তৈরি করছি। অর্থাৎ এই স্তরে অবকাঠামোগত যারা বিনিয়োগ করবে, যেমন ধরুন ফাইবার নেটওয়ার্ক, দেশব্যাপী যে ফাইবার নেটওয়ার্কটা আছে, যেমন ধরুন টাওয়ার ব্যবসা সেটা আছে, যেমন ধরুন ডেটা সেন্টার ইত্যাদি আছে। তো এর মধ্যে আমরা 2টা ক্যাটাগরি রেখেছি, একটা হচ্ছে টাওয়ার লাইসেন্স এবং আপনার ফাইবার লাইসেন্স। আগে যেটা ছিল, বর্তমান নীতিমালায় যারা এই মধ্যবর্তী স্তরে লাইসেন্স নেবেন তারা টাওয়ার কোম্পানিগুলো ফাইবার সম্প্রসারণ নেটওয়ার্ক করতে পারবে এবং ফাইবার নেটওয়ার্কগুলো টাওয়ার করতে পারবে। আর উভয়েই ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেস করতে পারবে। ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেসের জন্য আমাদের কোনো ধরনের লাইসেন্স লাগবে না। আমরা একটা ডিরেগুলেশনের মধ্যে রাখছি যাতে আমাদের ডিজিটাল ইকোনমির ভবিষ্যৎটা উন্মুক্ত হয়। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং টাওয়ার বিজনেসে নতুন নতুন অপারেটর আসবে এবং এই খাতটাকে প্রতিযোগিতামূলক করবে। একইভাবে পুরনো পলিসিতে কিছু নতুন টেকনোলজিকে আনা যাচ্ছিল না, এই প্রযুক্তিগুলোকে আনলক করার চেষ্টা করা হয়েছে নতুন পলিসিতে। যেমন ধরুন এমভিএনও, আপনারা যারা বিদেশে যান তারা দেখবেন যে কয়েক ডজন সেলুলার মোবাইল সেবাদাতা কোম্পানি থাকে, কিন্তু বাংলাদেশে মাত্র 4টি আছে। যেহেতু এমভিএনও আসেনি সেজন্য সেলুলার সেবাদাতাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়নি। আমরা এই প্রতিযোগিতার বিষয়টাকে অ্যাড্রেস করেছি এই নতুন পলিসির মাধ্যমে। একই সাথে প্রাইভেট 5G, ভয়েস ওভার ওয়াইফাই কিংবা ওয়াইফাই 6, ওয়াইফাই 7 এর মতো প্রযুক্তিগুলো এই লাইসেন্সের হাত ধরে আসতে পারবে।
আমরা মনে করি যে নতুন 3টা স্তর, এই স্তরের মধ্যে আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের গ্রাহকরা ভয়েস কল এবং ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রতিযোগিতার মাধ্যমে কম মূল্যে সেবা পাবে। নতুন লাইসেন্স পলিসিতে A2P আন্তর্জাতিক SMS গেটওয়ের বিষয়টি অ্যাড্রেস করা হয়েছে। যারা সম্ভাব্য বিনিয়োগকারী তারা চাইলে আন্তর্জাতিক আমাদের যে লাইসেন্স লেয়ারটা আছে ICSP, সেখানে ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার, ওই ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার যে লেয়ারটা আছে সেখানে তারা লাইসেন্স নিয়ে তারা এই ব্যবসাটা করতে পারবে। স্টারলিংকের বিষয়ে HS কোড সংক্রান্ত একটা জটিলতা ছিল, সেটা আমরা সমাধান করেছি। আমি আশা করি আপনি যে বিষয়টা বলেছেন সেটা অলরেডি সমাধান হয়ে গেছে। আর কতগুলো বিক্রি হয়েছে এটা আসলে আমরা জানি না, স্টারলিংক জানে। এটা একটা ব্যবসায়িক উত্তর, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আর দাম কমানোর ব্যাপারে আমরা আসলে যেহেতু এটা বেসরকারি খাত, সেজন্য আমরা তাদেরকে একটা প্রাইস প্ল্যান তাদেরকে দিয়েছি, যেটা অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। আর এর বাইরে আমরা তাদের সাথে বাণিজ্যিকভাবে কোনো ধরনের প্রাইস নেগোসিয়েশন করছি না। তবে আমরা যেটা করছি, আমাদের দেশের দুর্গম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যায়, যেমন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করছি। আমরা একটা লোকেশন ডিস্ট্রিবিউশন পাই জেলা ভিত্তিক, ঠিক আছে? সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সব জেলা থেকেই স্টারলিংকের জন্য আবেদন আসছে। সুতরাং এটা পুরো দেশেই এটা সমভাবে আবেদন করছে। ডেফিনেটলি মেট্রোপলিটন এলাকায় কিছুটা বেশি। আমরা পার্বত্য চট্টগ্রাম সহ সিলেট, রাজশাহী, খুলনা সব বিভাগেই আমরা দেখেছি যে মানুষ এটা কিনছে। আর উদ্যোক্তা বিষয়ক যে বিষয়টা, সেটা অবশ্যই সত্য কথা বলেছেন যে স্টারলিংক একই সাথে আমাদের যে বৃহৎ ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং একই সাথে SME যারা আছে, যারা কো-লোকেশন ফ্যাসিলিটি নিয়ে 8-10 বন্ধু বান্ধব বা ছোট ছোট উদ্যোক্তা এক জায়গায় কাজ করে, তারা এই ধরনের একটা ডিশ নিয়ে তারা নিজেদের মধ্যে ইন্টারনেটটা শেয়ার করতে পারে। এবং এই ধরনের ঘটনা অলরেডি আমরা গণমাধ্যমেও দেখেছি যে এই ধরনের যে উদ্যোক্তা বান্ধব যে এই ডিপ্লয়মেন্ট এটা হয়েছে। প্রাইস প্ল্যানটা টেলিকম পলিসির অন্তর্ভুক্ত না। প্রাইস প্ল্যান BTRC রেগুলারলি রিভিজিট করে। আমরা যতটা জানি BTRC এই মুহূর্তে নতুন প্রাইস প্ল্যান নিয়ে কাজ করছে এবং সেটা দ্রুতই চলে আসবে। আর টেলিটকের বিষয়ে নিশ্চয়ই আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে। আমরা টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে যাচ্ছি। ভয়েস কল করার জন্য অন্তত 6টা থেকে 7টা, কোথাও 7টা স্তর ভেদ করে যেতে হতো। তো এখন আমরা বলছি যে নতুন কাঠামোতে আমার 3টা স্তর আছে, তো সুতরাং সেখান থেকে 2টা স্তর চলে যাবে। ওই 2টা স্তর যে রেভিনিউটা কালেক্ট করতো, যে টোলটা কালেক্ট করতো, সেই টোলটা এখন থাকবে না। সুতরাং আমরা মনে করছি এই টোলটা হয় আমরা সরকারকে দিতে পারবো, অথবা সরকার চাইলে এটা ডিসকাউন্ট হিসাবে দিতে পারবে গ্রাহকদেরকে। সেভাবে আমরা গ্রাহক সেবার মানে দামটা কমিয়ে আনতে পারবো। আরেকটা হচ্ছে, যেহেতু আগে 6টা স্তর থাকতো বা 7টা স্তর থাকতো ভয়েস এবং ডেটা উভয় কলে, তাহলে ওখানকার যে ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে। যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে 2টা ক্ষেত্রেই। তাহলে সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে, প্রতিযোগিতার কারণে আমাদের দামটা কমে আসবে। আর রেগুলেশন একটু কঠিন ছিল BTRCর জন্য, কারণ আপনি যদি 7টা লেয়ারে করেন এনলিস্টমেন্ট এবং অন্যান্য লাইট লাইসেন্স সহ, যদি 26টা লেয়ারে, তখন আপনার মনিটরিং সক্ষমতা, যন্ত্রপাতি, ল্যাব সবকিছুর উপর একটা চাপ পড়ে। তো সেই চাপটা থেকে BTRCকে এখন BTRC সরে আসতে পারবে আর কি। এখন আমরা এই পলিসিতে আমরা বলছি যে BTRCর জন্য আমরা নতুন ধরনের কারিগরি সক্ষমতা কিভাবে তৈরি করা যায়, মানে নেটওয়ার্ক মনিটরিং ফ্যাসিলিটি কিভাবে তৈরি করা যায়, বা বেঞ্চমার্কের জন্য দরকারি যন্ত্রপাতি কিভাবে করা যায়, সেগুলো আমরা কিনবো। তো তাহলে যেটা হবে, এই পলিসি প্লাস আমাদের যে সেবা মান সংক্রান্ত যে আমরা নীতিমালাটা করেছি, সেটা যোগ সদস্যে আমি মনে করি যে নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবে।